Hello student, welcome to our YouTube channel. ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেশন এবং প্রশ্ন উত্তর এই ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব। সম্পূর্ণ যে সব প্রশ্ন উত্তরগুলো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায়টা থেকে মোট 6টি প্রশ্ন আসবে, যেহেতু ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে সবগুলোই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো আমরা একে একে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো করব। প্রথম প্রশ্ন হলো, ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় কাকে? এরাতোস্থেনিস, আলবিরুনি, আল মাসুদি নাকি টলেমি? কাকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওডেসি? এর উত্তরটা হবে আলবিরুনি। আলবিরুনিকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওডেসি। এখানে যেসব প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হবে 17 বার। 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। আলবিরুনি হিন্দু ছাড়া অন্যান্য ভারতীয়দের কি নামে অভিহিত করেছিলেন? অর্থাৎ আলবিরুনি তিনি একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন। তিনি ভারতের হিন্দু ছাড়া বাকি যেসব ভারতীয়রা ছিলেন তাদেরকে কি বলেছিলেন? যবন, ব্রাত্য ক্ষত্রিয়, পঞ্চম বর্ণ নাকি শ্লেচ্ছ? এর মধ্যে সঠিক উত্তর হবে শ্লেচ্ছ। তিনি হিন্দুবাদে অন্য ভারতীয়দেরকে শ্লেচ্ছ বলেছিলেন। আলবিরুনি ভারতে কবে আসেন? আলবিরুনি ভারতে আসেন কবে? খ্রিস্টীয় 10ম শতকে, খ্রিস্টীয় 11দশ শতকে, খ্রিস্টীয় 12দশ শতকে নাকি খ্রিস্টীয় 13দশ শতকে? তো এর উত্তর হবে খ্রিস্টীয় 11দশ, খ। খ্রিস্টীয় 11দশ শতকে তিনি ভারতে আসেন। আশ্রম শব্দের অর্থ কি? যজ্ঞ, বসবাসের স্থান, আশ্রয় নাকি সন্ন্যাস? আশ্রম শব্দের অর্থ হচ্ছে যে জায়গাতে বসবাস করা হয়, অর্থাৎ বসবাসের স্থানকে বলা হয় আশ্রম। প্রাচীন ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লিখতেন যাকে বলা হতো, অর্থাৎ প্রাচীনকালে তো কাগজ ছিল না, তখন চামড়ার ওপরে বা শিলার ওপরে অর্থাৎ পাথরের ওপরে এবং গাছের ছালের ওপরে লেখা হতো। তো প্রাচীন ভারতে যে সব পণ্ডিতরা ছিলেন তারা গাছের ছালের ওপরে লিখতেন। এই পদ্ধতিটাকে কি বলা হতো? ভুর্জ, তালপত্র, ফলক নাকি ফ্রেস্কো? তো এখানে দুটো জিনিস তোমরা বুঝতে পারছো যে ফ্রেস্কো এটা হচ্ছে শিলার ওপরে লেখা, কোনো একটা পাথরের ওপরে বা পর্বতের গায়ের ওপরে যদি কোনো ছবি আঁকা হতো বা কিছু লেখা হতো তাহলে সেটাকে বলা হতো ফ্রেস্কো। আর তালপত্র হচ্ছে তালপাতার ওপরে লেখা হলে সেটাকে বলা হতো তালপত্র। তো এই দুটো তো হবে না, ফ্রেস্কো এবং তালপত্র হবে না, হয় ফলক হবে না হলে ভুর্জ হবে। তো ফলক বলতে বোঝানো হয় যে কোনো দরজার উপরে বা কোনো একটা জায়গায় উঁচু জায়গাতে লেখাটাকে বলা হয় ফলক। বা অনেক সময় ফলক দেখেছো যে রাস্তার পাশে লেখা থাকে যে এই জায়গাটা এখান থেকে 5 কিলোমিটার দূরে, এগুলোকে আমরা ফলক বলে থাকি। কিন্তু এখানে গাছের ছালের উপরে লেখার কথা বলা হয়েছে, তো এখানে উত্তর হবে ভুর্জ। প্রাচীন পণ্ডিতরা গাছের ছালের উপরে যা লিখতেন সেই পদ্ধতিটাকে বলা হতো ভুর্জ। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাষায় আলবিরুনি ভারতের সংস্কৃত, পালি ও প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেছিলেন? আমাদের ভারতের যেসব সাহিত্যগুলো ছিল সেগুলো সব থেকে বেশি যে ভাষায় লেখা হতো সেটা হচ্ছে সংস্কৃত, তারপরে পালি ভাষাতে লেখা হতো এবং প্রাকৃত ভাষাতে লেখা হতো। 3টে ভাষায় লেখা হতো, সবচেয়ে বেশি ব্যবহার হতো সংস্কৃত ভাষার। তো এই গ্রন্থগুলোকে বা এই সাহিত্যগুলোকে আলবিরুনি কোন ভাষায় অনুবাদ করেছিলেন? ফার্সি, আরবি, উর্দু নাকি হিন্দাভি? কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে আরবি। তিনি আরবি ভাষায় এই সমস্ত জিনিসগুলোকে অনুবাদ করেছিলেন। কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হতো? 8 বছর, 25 বছর, 7 বছর নাকি 12 বছর? ব্রহ্মচর্য কত বছর শুরু হতো? একেবারে 8 বছর থেকে, অর্থাৎ ব্রাহ্মণের কাছে শিক্ষার জন্য পাঠানো হতো 8 বছর বয়স থেকেই। আলবিরুনির মতে হিন্দু প্রথাগুলির শুরুতেই লেখা থাকতো, কি লেখা থাকতো? ওম লেখা থাকতো, নমস্কার লেখা থাকতো, ভূমিকা নাকি দেবাই নম? কোন জিনিসটা লেখা থাকতো এর মধ্যে?
এখানে বলা হয়েছে যে হিন্দু প্রথাগুলি শুরু, অর্থাৎ যেসব কাজগুলো বা প্রথাগুলো শুরু করা হতো তার প্রথমে কি লেখা থাকতো, তো এর সঠিক উত্তর হবে ওম। ওম লেখা থাকতো, এরকম এরকম দেখেছো তোমরা যে এই ওম লেখা থাকতো। 10 দাগের, পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন পতঞ্জলি। এটি একটি বিখ্যাত গ্রন্থ পতঞ্জলি। এটির আরবি অনুবাদ কে করেছিলেন? আল বিরুনি, সুলতান মাহমুদ, আব্দুর রাজ্জাক নাকি ইবনে বতুতা? এটা হবে আল বিরুনি। আল বিরুনির অবদান এখানে অনেক বেশি আছে। হ্যাঁ, ভারতের যদি আমরা পর্যটকদের ইতিহাস পড়ি, অধ্যায়টাই তো আমাদের পর্যটকদের ইতিহাস বা পর্যটকদের দৃষ্টিতে ভারত, তো এখানে আল বিরুনি কিন্তু একজন বিশিষ্ট পর্যটক ছিলেন এবং তিনার কিন্তু অবদান অনেক বেশি আমাদের ভারতের সাহিত্যের ক্ষেত্রে। আল বিরুনির মতে ব্রাহ্মণদের জন্য কোন কোন কাজ বা কোন কাজ নিষিদ্ধ ছিল? বেদপাঠ, শিক্ষাদান, বাণিজ্য নাকি দান ধ্যান করা? 11 দাগের কোনটা হবে? এখানে একটু যদি সাধারণ জ্ঞান লাগাও তাহলে বুঝতে পারবে যে ব্রাহ্মণরা তো বেদ পাঠ করবে, ব্রাহ্মণ ছাড়া তো অন্য কেউ বেদ পাঠ করতে পারতো না। শিক্ষাদান, শিক্ষাদানও দেবে ব্রাহ্মণেরা, তো এটাও তো আমাদের উত্তর হবে না। দান ধ্যান এটা তো সবাই করতে পারে, তো এটাও হবে না। এখানে শুধুমাত্র হবে বাণিজ্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাথে ব্রাহ্মণেরা যুক্ত থাকতে পারবে না, এরকমটি বলা হয়েছিল। আল বিরুনির মতে ব্রাহ্মণদের জন্য বাণিজ্য কাজটি নিষিদ্ধ ছিল। অর্থাৎ এখানে বাণিজ্য বলতে এরকম না যে কেউ একজন ব্যবসা করতে চাইছে তাহলে সে ব্যবসা করতে পারবে না। এখানে বাণিজ্য বলতে জ্ঞানের বাণিজ্য, তার কাছে যে নলেজ রয়েছে, অর্থাৎ বেদের যে জ্ঞান রয়েছে বা শিক্ষাদানের যে প্রথা রয়েছে, এর জন্য তারা মানে শিক্ষাকে নিয়ে এবং বেদকে, ধর্মগ্রন্থকে নিয়ে, এগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারবে না বা বাণিজ্য করতে পারবে না। এখানে এই বাণিজ্যের কথাটা বলা হয়েছে। 12 নম্বর, আল বিরুনি বৌদ্ধদের কি নামে অভিহিত করেছেন? বৌদ্ধদেরকে কি নামে অভিহিত করেছেন? গুরু, এটা গুরু হবে, শুরু হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে। গুরু, সমনীয়, ব্রাত্য ক্ষত্রিয় নাকি আজীবিক? আজীবিক কোনটা বলা হয়েছে? মানে বৌদ্ধদেরকে কি নামে চিহ্নিত করেছেন আল বিরুনি? এটা হবে সমনীয়। সমনীয়, এটা হবে উত্তর আমাদের। 13 নম্বর প্রশ্ন, ভারতের অভিজ্ঞতা সম্পর্কে আল বিরুনি যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থটির নাম কি? কিতাব উল হিন্দ, কিতাবুল রিহলা, মাতলা উশদাইন, কিরান উশদাইন, এটা কোনটা হবে? তো এখানে দেখো ভারতের অভিজ্ঞতা, ঠিক আছে, ভারতকে তো আমরা হিন্দুস্তান বলি, এখানে হিন্দ কথাটা আছে কোথায়? কিতাবুল হিন্দে। তো ভারতের তিনি ঘুরেছিলেন আল বিরুনি, অনেক সময় অতিবাহিত করেছিলেন এবং তিনি একটা তার অভিজ্ঞতা সম্পর্কে গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে কিতাবুল হিন্দ। যে তিনি ভারতে কি দেখলেন, ভারতের সংস্কৃতি কেমন, ভারতের পরিবেশ কেমন, ভারতের লোকজন কেমন, ভারতের পুরো ভারতবর্ষকে এক কথায় তিনি বর্ণনা করেছিলেন কিতাবুল হিন্দ নামে এই গ্রন্থটির মধ্যে। 14 নম্বর, মৃতদেহ দগ্ধ করার বিধান কে দেন? অর্থাৎ মৃতদেহ, কোনো একটা মানুষ যে মারা যাবে তাকে পোড়ানোর বিধান কে দিয়েছিলেন, তাকে দগ্ধ করিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার বিধান কে দিয়েছিলেন? ব্রহ্মা, বাসুদেব নারায়ণ, কশ্যপ মুনি নাকি শিব? তো এটার সঠিক উত্তর হবে বাসুদেব নারায়ণ। বাসুদেব নারায়ণ মৃতদেহ দগ্ধ করার বিধান দিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, আল বিরুনির মৃত্যু হয় কবে? 1048 খ্রিস্টাব্দে, 1080 খ্রিস্টাব্দে, 1090 খ্রিস্টাব্দে নাকি 1108 খ্রিস্টাব্দে? আল বিরুনি কবে মারা গিয়েছিলেন? তো এটার সঠিক উত্তর হবে 1048 খ্রিস্টাব্দে আল বিরুনি মারা গিয়েছিলেন। তো আমরা 15টা প্রশ্ন করলাম, আরও আমাদের প্রশ্ন রয়েছে প্রায় 50টা। এই ক্লাসের মধ্যে আমরা প্রায় 50টা প্লাস প্রশ্ন কভার করব, ঠিক আছে? তো এখানে তোমাদের একটা বইয়ের কথা বলা হয়েছে। এখানে WBBSC এই টিম এই বইটাকে তৈরি করেছে। এই বইটাতে এখানে দেখতে পাচ্ছ এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। আমি ক্লাসটাকে আগে নিয়ে যাব, এগুলো আমি খুব বেশি বলছি না তোমাদের। বইটা দেখে নেবে যে HS বোর্ডের যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো এখানে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এই বইয়ের মধ্যে। ইতিহাস বইটার মধ্যে প্রত্যেকটা জিনিসকে আমরা কভার করেছি এবং এই PDFটা যদি ডাউনলোড করতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট
দুটোতেই দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে বইটা কিনে নিয়ে নিতে পারো। এই বইটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এই বইটা যখন ডাউনলোড করে নেবে শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্টের। মক টেস্টে ক্লিক করলে পারে তুমি এর প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে পরীক্ষা দিতে পারবে। আর এমসিকিউ যেহেতু তোমাদের পরীক্ষা, এমসিকিউ পরীক্ষাতে মক টেস্ট দেওয়া খুব জরুরি। যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু নাম্বার ঠিকঠাক আসবে না। আর আশা করা যায়, আমরা আশা করেছি যে এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। ওকে, 16 নম্বর প্রশ্ন, কিতাবুল হিন্দ গ্রন্থটির অপর কি নামে পরিচিত? কিতাবুল হিন্দ আমরা যে গ্রন্থটি পড়লাম, যে আল বিরুনি ভারতে পরিভ্রমণ করেছিলেন, তিনি ভারতে ঘুরেছিলেন, থেকেছিলেন এবং তিনি একটা বই লিখেছিলেন কিতাবুল হিন্দ। এই বইটাকে আর কি নামে আমরা জেনে থাকি? তো আমাদের কাছে অপশন রয়েছে কিরান উস সাদাইন, কিতাবুল রিহলা, মতলা উস সাদাইন, নাকি ঘ তহরিকি হিন্দ। তো এখানে যেহেতু হিন্দ আছে, হিন্দ শব্দটা আর কোথায় আছে? এখানে হিন্দে আছে, তহরিকি হিন্দ। তো কিতাবুল হিন্দের আরেকটা নাম হলো তহকিকি হিন্দ। 17 নম্বর প্রশ্ন আমাদের, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে গিয়েছিলেন? নিকোলা কন্টি, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক, নাকি নুনিজ? 17 নম্বর প্রশ্ন আমাদের, এখানে ইউরোপীয় নাম বলা হয়েছে। আব্দুর রাজ্জাক কি ইউরোপীয় মনে হচ্ছে শুনে? তো আব্দুর রাজ্জাক তো কেটে যাবে, হয় তিনটের মধ্যে হবে আমাদের, তাই না? তো এখানে উত্তর আমাদের হবে পোলো। ওই মার্কো পোলো কোথায়? ক্ষয়ে। 18 নম্বর, কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলা হয়? ট্রাভেলার অফ ইসলাম, ট্রাভেলার মানে যিনি যাত্রা করেন, অফ ইসলাম ইসলামের হয়ে। তো ইসলামের হয়ে যিনি যাত্রা করেন তাকে মানে কাকে বলা হয়? ইসলামের ট্রাভেলার মানে যিনি যাত্রা করেন। আল বিরুনিকে বলা হয়, মার্কো পোলোকে বলা হয় আল মাসুদিকে, নাকি ইবনে বতুতাকে? তো মার্কো পোলো তিনি তো ইসলামের কেউ ছিলেন না, তো এটা হবে না। বাকি তিনটের মধ্যে একটা হবে, কোনটা হতে পারে? 18 নম্বরে ইবনে বতুতা, ইবনে বতুতাকে বলা হয় দ্য ট্রাভেলার অফ ইসলাম। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমাদের সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো এগুলো কিন্তু খাতা নিয়ে তোমরা নোট করতে শুরু করে দাও যদি সম্ভব হয়। তো 19 নম্বর প্রশ্ন, আল বিরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি নামে উল্লেখ করেছেন? তার ভ্রমণ বৃত্তান্তে, অর্থাৎ তিনি যে বইটা লিখেছিলেন তাহকিকি হিন্দ, বা এর আগে যেটা আমরা দেখলাম তাহকিকি হিন্দ যে গ্রন্থটা রয়েছে, বা যেটাকে আমরা কি বললাম, কিতাবুল হিন্দ বললাম, এই গ্রন্থটাকে, এই গ্রন্থের মধ্যে তিনি ভারতকে কি নামে উল্লেখ করেছেন? হিন্দুস্তান, ইন্ডিয়া, অল হিন্দ, নাকি ভারতবর্ষ? তিনি অল হিন্দ নামে উল্লেখ করেছেন, অল হিন্দ। মার্কো পোলো কোন দেশের অধিবাসী ছিলেন? মার্কো পোলোর নাম আমরা শুনছি ইতালি, পর্তুগাল, স্পেন, নাকি ফ্রান্সের? তো তিনি ছিলেন ইতালির বাসিন্দা। কিতাবুল রিহলা এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? ইবনে বতুতা, আল বিরুনি, আব্দুর রাজ্জাক, নাকি বার্নিয়ে? তো এই গ্রন্থটা লিখেছিলেন ইবনে বতুতা, ক। ওকে, 22 নম্বর প্রশ্ন, হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে, প্রাচীন গ্রিক শব্দ থেকে, প্রাচীন সংস্কৃত শব্দ থেকে, নাকি প্রাচীন বাংলা শব্দ থেকে? তো এটার সঠিক উত্তর হবে পার্শ্বিক শব্দ থেকে। অর্থাৎ কদাগের যে প্রশ্ন অপশনটা আমাদের রয়েছে, প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিলিয়ন যেটাকে আমরা বলি, এই নাম বা উপাধির সঙ্গে কে যুক্ত ছিলেন? মার্কো পোলো, রাস্টিসেলো, দুয়ার্তে, বারবোসা, নাকি ফ্রাঁসোয়া বার্নিয়ে? 23 নম্বর প্রশ্ন আমাদের। তো এটার সাথে, অর্থাৎ মিলিয়ন শব্দের অর্থের সাথে যুক্ত ছিলেন মার্কো পোলো, কদাগের অপশন। মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত সংবলিত গ্রন্থের নাম, অর্থাৎ মার্কো পোলো যে আমাদের ভারতে ভ্রমণ করেছিলেন, তিনি ইতালির ছিলেন মার্কো পোলো। তিনি ভারতে ভ্রমণের সময় তার ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ তিনি যে ভ্রমণ করলেন এই ভ্রমণ সম্পর্কে তার অভিজ্ঞতা লিখেছিলেন যে বইটিতে, সেটির নাম কি? সেই বইটির নাম কি? আই মিলিয়ন, ইন্ডিকা, ট্রাভেলস ইন মুঘল ইন্ডিয়া, দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রেন সি,
এই 4টা গ্রন্থের মধ্যে কোন গ্রন্থটি তিনি লিখেছিলেন ভ্রমণ বৃত্তান্ত হিসেবে? তো এখানকার উত্তর হবে আই মিলিয়ন। আই মিলিয়ন। একটু আগে আমরা দেখলাম না যে মিলিয়ন নাম বা উপাধির সঙ্গে যুক্ত কে ছিলেন? মার্কো পোলো তার ভ্রমণ সংক্রান্ত গ্রন্থ যেটি লিখেছিলেন সেটার নাম হলো আই মিলিয়ন। ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন কারা? গ্রিকরা, আরবরা, পার্সিকরা নাকি তুর্কিরা? ভারতকে হিন্দুস্তান বলে, তো এটা সঠিক উত্তর হবে তুর্কিরা ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন। মার্কো পোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে লিপিবদ্ধ করেছিলেন কে? মার্কো পোলোর মুখ থেকে, অর্থাৎ মার্কো পোলো বলতেন আর তার কথাগুলোকে শুনে মার্কো পোলোর জীবনীটা লিখেছিলেন, মানে ভ্রমণ বৃত্তান্তটা লিখেছিলেন কে? রাস্টিসেলো, নিকোলা পোলো, মাফেও পোলো নাকি আর ঘুন খান? 26 নম্বর প্রশ্ন আমাদের। তো এর উত্তর হবে রাস্টিসেলো, ক। ইবনে বতুতা তার ভ্রমণ বৃত্তান্ত বলেছিলেন এবং লিখে দেন কে? মানে এখানে যেমন মার্কো পোলো বলছিলেন আর একজন লিখছিলেন কে? রাস্টিসেলো। ইবনে বতুতার ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা, তিনি ভ্রমণ বৃত্তান্তগুলো বলছিলেন আর কেউ একজন লিখছিলেন। তো কে লিখে দিয়েছিলেন? রাস্টিসেলো, ইবনে জুজাই, আবদুল্লাহ নাকি মোহাম্মদ বিন তুগলক? তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে মোহাম্মদ বিন তুগলকের নাম দেওয়া হয়েছে। মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক তিনি ছিলেন একজন বাদশাহ সম্রাট, তো তিনি তো লিখে দিবেন না, লেখার কাজটা করবেন কে? এখানে লেখার কাজ করেছিলেন ইবনে জুজাই, খ দাগের অপশন। 28 নম্বর প্রশ্ন, তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছেন, কি বলেছেন? উর্দু, হিন্দু, হিন্দি নাকি হিন্দাভি? তো তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছিলেন হিন্দাভি, এটা মনে রাখবে, এটা ঘ হবে অপশন, খ দেওয়া আছে, ঘ হবে। 29, মার্কো পোলোর ভারত ভ্রমণ কালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কি ছিল? অর্থাৎ মার্কো পোলো ইতালি থেকে এসেছিলেন ভারতে, তিনি যখন ভারতে এলেন তখন দেখছিলেন যে ভারতের লোক কি বেশি খাচ্ছিল, গম, ধান, জোয়ার নাকি বাজরা, কি বেশি খেতেন? তিনি দেখলেন যে ভারতের লোকেরা ধান চিরদিনই বেশি খায়, চাল অর্থাৎ ভাত বেশি খায়। 30, এই মধ্যযুগীয় পর্যটককে চিহ্নিত করো। এখানে দুটো ক্লু দেওয়া রয়েছে। 1332 থেকে 1333 খ্রিস্টাব্দে মক্কায় তীর্থ করেন, অর্থাৎ মক্কায় তিনি হজে পালন করেন। এত সালে দিল্লির সুলতান তাকে কাজী পদে নিযুক্ত করেন, কাজী মানে এখানে বিচারকের পদে নিযুক্ত করেন। তো মধ্যযুগের কোন পর্যটক 1332 থেকে 33-এ হজ পালন করেন এবং দিল্লির সুলতান তাকে কাজী অর্থাৎ বিচারকের পদ দিয়েছিলেন? এর মধ্যে কে হবেন তিনি? আব্দুর রাজ্জাক, আল বিরুনি, ইবনে বতুতা নাকি সৈয়দ আলী রইস? কোনটা সঠিক উত্তর হবে? তো এটার সঠিক উত্তর হবে গ, ইবনে বতুতা। এটা ভালোভাবে মনে রাখবে, ইবনে বতুতাকে কাজী পথে অর্থাৎ বিচারকের পদে নিয়োগ দিয়েছিলেন দিল্লির সুলতান। 31 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ এদেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, এই কথাটা কে বলেছেন বা এই মন্তব্যটি কে করেছেন? ইবনে বতুতা, আল মেসুদি, আল বিরুনি নাকি মার্কো পোলো? 31 নম্বর প্রশ্ন, এই কথাটা বলেছিলেন আল বিরুনি। সুলতান মাহমুদ কতবার দেশ আক্রমণ করেছিলেন বললাম একটু আগে? 17 বার। তো তিনি এই সমস্ত ঘটনাটা দেখে আল বিরুনি বললেন যে সুলতান মাহমুদ এদেশের সমৃদ্ধিকে অর্থাৎ উন্নতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। 32 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যের আয়ের প্রধান উৎস কি ছিল? মাবার একটা রাজ্যের নাম ছিল, তার প্রধান যে ইনকামের সোর্স সেটা কি ছিল? চাষবাস, মুক্ত সরবরাহ, যুদ্ধবিগ্রহ নাকি শিল্পকর্ম? এর মধ্যে ঠিকটা হবে মুক্ত সরবরাহ। 33 নম্বর প্রশ্ন, ভারতে ইবনে বতুতা কোন নামে পরিচিত ছিলেন? মোহাম্মদ, বদরউদ্দিন, সুলতান নাকি শেখ? তিনি পরিচিত ছিলেন বদরউদ্দিন নামে। ইবনে বতুতা ভারতে বদরউদ্দিন নামে পরিচিত ছিল। আদি বৈদিক যুগে বর্ণ বলতে বোঝাতো, বর্ণ বলতে কি বোঝাতো আদি বৈদিক যুগে? এখন বর্ণ বলতে আমরা কি বুঝি? রং বুঝি। তখন কি বোঝানো হতো? গায়ের রং, অক্ষর, ছবি আঁকার রং নাকি শব্দকে বর্ণ বলতো? তো এগুলো কিন্তু বর্ণের সাথে সবগুলোরই মিল আছে, ঠিক আছে, কিন্তু আদিম যুগে অর্থাৎ আদি বৈদিক যুগে এর অর্থ কি ছিল?
বর্ণের অর্থ কি ছিল? বর্ণের রং আগে, বর্ণ বলতে আগে গায়ের রঙকে বোঝানো হতো, অর্থাৎ ক দাগের অপশন ঠিক হবে। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত সামাজিক প্রথা কি ছিল? মার্কো পোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতে, অর্থাৎ ভারতের দক্ষিণ প্রান্তে নারী সমাজের মধ্যে প্রচলিত সামাজিক প্রথা, যেটা সমাজে প্রচলিত থাকে সেটাই সামাজিক প্রথা কি ছিল? বিধবা পুনর্বিবাহ, অর্থাৎ বিধবারা আবার বিবাহ করতে পারে। সতীদাহ, অর্থাৎ স্বামী মারা গেলে স্বামীর চিতাতে স্ত্রীকে দাহ করে দেওয়া হতো, এটাকে সতীদাহ বলা হতো। স্বয়ম্বর নাকি অগ্রহার প্রথা? এই 35 নম্বর চারটার মধ্যে কোনটা হবে? তো মার্কো পোলোর বিবরণ অনুযায়ী আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সতীদাহ প্রথা। যে মার্কো পোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতের নারী সমাজের মধ্যে প্রচলিত ছিল সতীদাহ প্রথা, এটা প্রাচীন কাল থেকে চলে আসছিল। কোন শহরকে ইবনে বতুতা ভারতের বৃহত্তম শহর হিসেবে উল্লেখ করেছেন? দৌলতাবাদ, আগ্রা, কলকাতা নাকি দিল্লি? এটা হবে দিল্লি। তিনি যেহেতু দিল্লির সুলতানি আমল তখন ছিল, তিনি দিল্লিতে অধিকাংশ সময় কাটিয়েছেন, ফলে ইবনে বতুতা তিনি দিল্লিকে ভারতের বৃহত্তম শহর বলে আখ্যায়িত করেছিলেন। 37 নম্বর প্রশ্ন, বর্ণপ্রথার সর্বোচ্চ, এটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ অবস্থান করেন, বর্ণপ্রথার সর্বোচ্চ অবস্থান করেন মানে বর্ণপ্রথার মধ্যে সবচেয়ে উঁচুতে কারা থাকেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা তো তোমরা সবাই পারবে, ব্রাহ্মণরা বর্ণপ্রথার সবচেয়ে উপরে থাকে, আর সবচেয়ে নিচে থাকে কে? শূদ্ররা। এটা সিরিয়াল বাই সাজানো রয়েছে, প্রথমে থাকবে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, অর্থাৎ 4টা ভাগে ভাগ করা হয়। 38, সুলতান, দয়ার সাগর ও রক্ত পিপাসু, এখানে সুলতান বলতে বোঝানো হয়েছে কাকে? সব সুলতান কিন্তু রক্ত পিপাসু ছিলেন না, আমরা যদি সুলতানি ইতিহাস পড়ি তাহলে বুঝতে পারবো। তো এখানে কোনো একজন সুলতানকে বলা হতো যে তিনি দয়ার সাগর এবং তিনি রক্ত পিপাসু, তিনি যুদ্ধ বিগ্রহে বেশি করতেন। এখানে কোন সুলতানের কথাটা বলা হয়েছে? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবান নাকি ইলতুতমিশ? কার কথা এখানে বলা হয়েছে? তো এখানকার উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, তিনাকে দয়ার সাগর এবং রক্ত পিপাসু একসাথে দুটোই বলা হয়। দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতির নাম কি? প্যারাসং, মিতকল, ইয়র্ড নাকি ক্রোশ বা কোষ? এখানে কোষ মানে এই কোষ না, মানুষের কোষ না, এটা ক্রোশ মানে দূরত্ব বোঝানো হয়। তো দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতি যেটা, সেটা হচ্ছে প্যারাসং, ক দাগের অপশন। 40 দাগের প্রশ্ন, বিশ্ব স্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে কাদের? ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের নাকি শূদ্রের? তো আমরা জানি যে মাথা অর্থাৎ মস্তিষ্ক এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বা খুব সম্মানের জায়গা। তো এই সম্মানের জায়গা থেকে এসছে কারা? ব্রাহ্মণরা। তারপরে ঘাড় থেকে এসছে কারা? ঘাড় থেকে বলতে কাঁধ থেকে এসছে ক্ষত্রিয়রা, আর কোমর থেকে বৈশ্যরা, আর পায়ের কাছ থেকে এসছে শূদ্ররা, এরকম বলা হয়। ঠিক আছে, যে বিশ্বস্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে এসছে ব্রাহ্মণ, কাঁধ অর্থাৎ ঘাড় থেকে এসছে ক্ষত্রিয়রা, আর কোমর থেকে বৈশ্যরা, আর শূদ্রেরা এসছে পা থেকে, এরকম বলা হয়। 41, ঘোড়ার পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে কি বলা হতো? দাওয়া, উলাক, আজিজ নাকি মিনজানিক? 41 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে উলাক। ঘোড়াতে চেপে আগের দিনে বার্তা পাঠানো হতো। এখন তো ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বার্তা পাঠিয়ে দিই, কিন্তু প্রাচীন যুগে যেটা করা হতো সেটা হচ্ছে যে ঘোড়ায় চেপে বার্তাকে পাঠানো হতো যাতে করে দ্রুত বার্তাটা পৌঁছে যায়, যেমন চিঠিগুলো রয়েছে। তো এটাকে বলা হতো উলাক পদ্ধতি। সব বাড়ি প্রাসাদোপম, রমণীরা সুন্দরী, অর্থাৎ সব বাড়ি হচ্ছে প্রাসাদের মতো এবং রমণীরা হচ্ছে সুন্দরী। কোন শহর সম্পর্কে রাজ্জাক অর্থাৎ ঐতিহাসিক এবং পর্যটক রাজ্জাক কথা বলেছিলেন? হিরাট সম্পর্কে, কাশ্মীর, বেলৌর নাকি বেরার সম্পর্কে? 42 নম্বর প্রশ্ন আমাদের। তো পর্যটক রাজ্জাক তিনি বেলোরে ঘুরতে গিয়ে এই কথাটা বলেছিলেন, অর্থাৎ তিনি যখন বেলোরে ঘুরছিলেন তখন এই কথাটা বলেছিলেন যে সব বাড়িগুলো মনে হচ্ছে প্রাসাদের মতো এবং এর রমণীরা হচ্ছে সুন্দরী। 43 নম্বর প্রশ্ন, বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তরে কারা ছিলেন? আমরা প্রথমে কি পড়লাম? ব্রাহ্মণ। দ্বিতীয় স্তরে কারা? ক্ষত্রিয়রা, বৈশ্যরা 3 নম্বরে, আর 4 নম্বরে হচ্ছে শূদ্ররা। তো বর্ণ ব্যবস্থার মধ্যে যারা 2 নম্বরে ছিল তারা হচ্ছে ক্ষত্রিয়। পায়ে হেঁটে বার্তা পাঠানোর ব্যবস্থার আর এক নাম কি? আমরা ঘোড়ায় পাঠানোর এটা পড়লাম না একটু আগে, এই যে
ঘোড়ায় পিঠে যদি বার্তা পাঠানো হয় তাহলে সেটাকে বলা হয় উলাক। আর যদি পায়ে হেঁটে বার্তা পাঠানো হয়, যে ঘোড়া নেই পায়ে হেঁটে যেতে হবে, তাহলে সেই পদ্ধতিকে কি বলা হয়? দাওয়া, উলাক, আজিজ নাকি মিনজানিক? তো উলাক তো হবে না, এটা তো ঘোড়ায় চেপে দেওয়া হয়। তো 44 নম্বরের যেটা প্রশ্ন আমাদের হবে, উত্তর যেটা হবে সেটা হচ্ছে এটাকে বলা হয় দাওয়া। দাওয়া, যেমন আমরা দাওয়াত কথাটা বুঝি, দাওয়াত, দাওয়াত দেওয়া। তো দাওয়াত দেওয়া এটা এখন তো মডার্ন হয়ে গেছে, তো এই দাওয়াত, দাওয়া থেকে দাওয়াত কথাটা এসছে। তো দাওয়াত মানে হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া বা বার্তা পাঠানো বা বার্তা বুঝিয়ে বলা। আব্দুর রাজ্জাকের মৃত্যু কবে হয়েছিল? 1413, 1480, 1450 নাকি 1482 খ্রিস্টাব্দে? 45 নম্বর আমাদের প্রশ্ন। তিনি 1482 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা ঘ হবে, ঘ খ হয়ে গেছে, 1482 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন আব্দুর রাজ্জাক। ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার কোন জায়গা থেকে? তো একটু আগে আমি বললাম যে মস্তিষ্ক থেকে কারা হয়েছে? ব্রাহ্মণরা, তো এটা তো হবে না। পা থেকে হয়েছে শূদ্ররা, তো এটাও হবে না। হাত ও কাঁধ থেকে, ক্ষত্রিয়দের অবস্থানটা কোথায় বললাম আমি? 46 নম্বর প্রশ্নটা দেখো, কাঁধের কথা বললাম যে কাঁধ থেকে উৎপত্তি হয়েছে ক্ষত্রিয়দেরকে। উরু যুগল অর্থাৎ কোমর থেকে বা কোমরের জায়গাটা থেকে হয়েছে এটা বৈশ্যরা। তো এটা এখানকার সঠিক উত্তর হবে কাঁধ। এখানে নাম্বারগুলো একটু মিস্টেক হয়েছে, এটা কাঁধটা করে দেবে। এবেনে বতুতা তার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় বরং পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম? কোন বন্দর শুধু মালাবার উপকূলের নয় বরং পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম? কায়ল, কুইলান, কালিকট নাকি সোনার? এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে কালিকট। কোন বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন? বার্নিয়ের তিনি একজন দার্শনিক ছিলেন, তার শিক্ষাগুরু কে ছিলেন? রেনে দেকার্ত, অ্যান্টনি আর্নল্ড, অ্যালবার্ট বুজেস্কি নাকি গ্যাসেন্ডি বা গ্যাসেদি? চারজনের মধ্যে কে হবে? এর উত্তর হবে গ্যাসদি, যেটা ঘয়ে রয়েছে। গ্যাসেন্ডি বা গ্যাসদি হচ্ছে এর বার্নিয়ের দার্শনিক শিক্ষাগুরু। বৈশ্যদের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার কোথা থেকে? মস্তিষ্ক থেকে তো ব্রাহ্মণ, কাঁধ থেকে ক্ষত্রিয়, পা থেকে শূদ্র, তো উরু যুগল থেকে হবে বৈশ্যদের উৎপত্তি। এই চারটা জিনিস একটু ভালোভাবে মনে রাখবে, যে মস্তিষ্ক থেকে কারা এসছে, কাঁধ, হাত থেকে কারা এসছে, পা থেকে কারা এসছে, উরু যুগল থেকে কারা এসছে। 50 নম্বর প্রশ্ন, দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে কাদের? তো এটা তো আমরা দেখলাম যে পা থেকে হয়েছে শূদ্ররা। তো এই 50টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এই অধ্যায় থেকে আরও প্রশ্ন হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে চাও তাহলে এই বইটা তোমরা ডাউনলোড করো। ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ সমস্ত প্রশ্নগুলোকে এই বইয়ের মধ্যে কমপ্লিট করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় ইতিহাসে তোমাদের যেটা রয়েছে অধ্যায়, সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। এই অধ্যায় থেকে তোমাদের 7টি প্রশ্ন পরীক্ষায় আসবে, অর্থাৎ এই অধ্যায় থেকে 7 নম্বরে তোমরা পাবে। আশা করছি সাজেশন মূলক ভিডিওটা যদি শেষ পর্যন্ত করো তাহলে এখান থেকে তোমরা প্রায় 100% মতো কমন পেয়ে যেতে পারো, এটা আমাদের বিশ্বাস। তো আমরা প্রথম থেকে শুরু করি। আজকে প্রায় 50টা মতো কোয়েশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? 50টি কোয়েশ্চেন আলোচনা করব, গুরুত্বপূর্ণ। আশা করি এর মধ্যে থেকেই তোমরা 7টা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন? রদ করেছিলেন মানে বাতিল করেছিলেন। কাশ্মীরে কোন সুলতান হিন্দুদের ওপরে একটা জিজিয়া কর দিতে হতো, এই জিজিয়া করটাকে তিনি বাতিল করে দিয়েছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন হোসেন শাহ, জৈন উল আবেদিন আর নাসিরউদ্দিন কুবাচা। এই চারটার মধ্যে যেটা উত্তর হবে সেটা হলো জৈনুল আবেদিন, বা এটাকে জয়নাল আবেদিনও বলা হয়। হ্যাঁ, জয়নাল
আবেদিন, এই নামটাও কোনো কোনো বইয়ে পাবে তোমরা। দ্বিতীয় প্রশ্ন, উপনিষদের যুগে ভারতে ধর্ম ভাবনা কেমন ছিল? কর্মপ্রধান, যান প্রধান, তান্ত্রিক ধর্মাচার নাকি সহজিয়া? তো উপনিষদের যুগে ভারতে ধর্ম নিয়ে ভাবনাটার ক্ষেত্রে যে ভাবনাটা ছিল, ধর্মের বিষয়ে যে ভাবনাটা ছিল সেটা সাধারণত ছিল জ্ঞান প্রধান। এটা জ্ঞান লেখা আছে, এটাকে জ্ঞান করে দিবে, জ্ঞান প্রধান। এটা জ্ঞান প্রধান হবে না, এটা জ্ঞান প্রধান হবে। একটু টাইপিং মিস্টেক করেছে হয়তো টিমে, বা হয়তো টাইপিং একটু বয়ে হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভক্ত ও আরাধ্য দেবতার মিলন কিসের দ্বারা সম্ভবপর হয়ে থাকে? এখানে ভক্ত মানে যিনি ভক্তি করছেন তিনি ভক্ত, আরাধ্য দেবতা মানে যিনি ভগবান। এই দুজনের মধ্যে অর্থাৎ ভগবান এবং তার ভক্তের মধ্যে মিলন অর্থাৎ অভেদ, যাদেরকে আলাদা করা যায় না, কিসের দ্বারা সম্ভবপর হয়ে থাকে? ভক্তের করুণা ও দয়া, ভক্তের আনুগত্য ও সমর্পণ, ভক্তের প্রেম ও কৃচ্ছ সাধন, বাহ্যিক আচার অনুষ্ঠান ও উপাসনা। তো এখানে দেখো যে গড সবচেয়ে আছে ওপরে, গডের যারা উপাসনা করে তারাই হলো ভক্ত। সেটা মাল্টিপল মানুষ হতে পারে। তো গড এবং ভক্তের মধ্যে যে মিলন, যে সম্পর্ক, এটা কিসের দ্বারাই সম্ভব হয়ে থাকে? তো একটু যদি এখানে তোমরা করো, মানে একটু যদি সাধারণ জ্ঞানটা ব্যবহার করো এখানে, তাহলে বুঝতে পারবা যে এখানকার যে ক দাগটা আছে, ভক্তের করুণা এবং দয়া, ভক্ত কোনোদিন করুণা করতে পারে গডকে, ঈশ্বরকে? দয়া করতে পারে? পারে না। 1 নম্বরের উত্তরটা আমাদের হবে না। খ দাগের যেটা আছে দেখো, ভক্ত যদি আনুগত্য পরায়ণ হয়, গডের যদি আনুগত্য করে এবং নিজেকে সমর্পণ করে দেয়, তাহলেই শুধুমাত্র ভগবান এবং দেবতার মধ্যে মিলন সম্ভব, অর্থাৎ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তো এটার উত্তর হবে খ দাগের। 4 নম্বর প্রশ্ন, ভক্তি কথাটির ধাতু রূপ হলো ভিজ স্ক্রিন, ভজ যুক্ত কি? এগুলোতে কিন্তু তোমাদের যুক্ত হবে। হ্যাঁ, আমাদের টিম হয়তো একটু কাজ করতে গিয়ে বিষয়টা মানে করেছে, বুঝতে পারেনি হয়তো, বা হয়তো কম্পিউটারে যখন ফন্ট চেঞ্জ করে তখন এরকম হয়েছে। ভিজ যুক্ত স্ক্রিন, ভজন যুক্ত কি, ভক্ত যুক্ত ই, ভি যুক্ত তেন। এই 3টের মধ্যে থেকে, মানে 4টার মধ্যে থেকে কোনটা মানে ভক্তি কথাটির ধাতু? তো এটার ক দাগের অপশনটা হবে ভিজ যুক্ত স্ক্রিন। উক্তিবাদের মূল কথা কি? মুসলিমদের ধর্মান্তরকরণ, ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন, তন্ত্রের দ্বারা অভীষ্ট পূরণ, নাকি গুরুর প্রতি অচলা ভক্তি? আর 6 নম্বর এখানে রয়েছে, 6 নম্বরটা আমরা দেখছি, 5 নম্বরেরটা কোনটা হবে? 5-এর ক্ষেত্রে আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে খ, ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে ভক্তিবাদী আদর্শের প্রেরণা এসেছিল, এই কথাটি কে মনে করেন? নুরুল হাসান, ইউসুফ হোসেন, এ রিজভি নাকি ইরফান হাবিব? 4 জনের মধ্যে কে মনে করেন? 6 দাগের যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে ইউসুফ হোসেন, খ দাগের। 7 দাগের প্রশ্ন, জ্ঞান, ভক্তি এবং কর্ম এই 3টি পথেই মুক্তি লাভ সম্ভব, এরকম কথা কোথায় উল্লেখ করা রয়েছে? এটা শ্রী ভগবদ গীতা হবে। হ্যাঁ, ভগবদ গীতা হবে। এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। উপনিষদ, অথর্ববেদে নাকি পুরাণে? 7-এর কোনটা হবে? শ্রী ভগবদ গীতায়। এটা গীতায় হবে, এটা ল চলে এসছে। 8 দাগের, শিব যে ধর্মের পরম আরাধ্য দেবতা, কোন ধর্মের? গানপত্য, বৈষ্ণব, শৈব নাকি স্মার্ত? কোনটা হবে? এর মধ্যে যদি একটু তোমরা ইতিহাসটা আমরা আলোচনা করেছি WBBSE এই গ্রুপে, মানে চ্যানেলে, সেখান থেকে যদি ক্লাসটা করো তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে শৈব ধর্মের, শিব যে ধর্মের পরমারাধ্য সেটা হচ্ছে শৈব ধর্মের। প্রাচীন কোন
বৌদ্ধ গ্রন্থে ঈশানের নাম কীর্তিত হয়েছে? কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে? রামায়ণ, ঋগ্বেদ, চর্যাপদ নাকি দীঘনিকায়? কোথায়? 9 নম্বর প্রশ্ন আমাদের। 9 নম্বর প্রশ্ন হবে দীঘনিকায়। এখানে একটু যদি সাধারণ জ্ঞান ইউজ করো তাহলে বুঝতে পারবে। এখানে বলেছে বৌদ্ধ গ্রন্থ, তো রামায়ণ এটা তো হিন্দুদের হবে না, ঋগ্বেদ এটাও হিন্দুদের হবে না, চর্যাপদ এটাও হিন্দুদের বা এটা একটা সাহিত্য, তো হিন্দুদের মধ্যে পড়ে এটা, তো আমাদের এই তিনটে হবে না, এটা হবে দীঘনিকায়। ওকে, 10 দাগের প্রশ্ন আমাদের। ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? এটা খুব সহজ কোশ্চেন। উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে নাকি পূর্ব ভারতে? এটা দক্ষিণ ভারতে হবে। 11 নম্বর প্রশ্ন, কোন রাজাদের মুদ্রাতে শিবের মূর্তি বা ষাঁড়ের প্রতিকৃতি খোদিত হতো? মৌর্য, শুঙ্গ, কুষাণ নাকি গুপ্ত? তো এটার উত্তর হবে কুষাণ। কুষাণদের যে মুদ্রা থাকতো, কুষাণদের মুদ্রাতে শিবের মূর্তি এবং শিব এবং তার পাশে ষাঁড়ের চিহ্ন থাকতো। নাইনার কথার অর্থ কি? বিষ্ণুর ভক্ত, শিবের শিকারী কুকুর, বৈষ্ণব ধর্ম শিক্ষক নাকি দুর্গার উপাসক? কোনটা হবে? 12 দাগের। 12 দাগেরটা হবে খ, শিবের শিকারী কুকুর। 13 দাগের প্রশ্ন, বেদে সৃষ্টির সূত্র এবং আনন্দের উৎস রূপে বর্ণিত হয়েছে, মানে বেদে সৃষ্টির সূত্র কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং আনন্দ কোথা থেকে আসে, তো এটা সৃষ্টি কোথা থেকে? মহেশ্বর, বিষ্ণু, এটা বিষ্ণু হবে, ব্রহ্মা নাকি সূর্য, কোন জায়গা থেকে? তো এটার উত্তর হবে আমাদের গ, ব্রহ্মা। 14, বাংলার রাজা শশাঙ্ক অনুসারী ছিলেন। শশাঙ্ক কার অনুসারী ছিলেন? কোন ধর্মের? শৈব ধর্মের, বৈষ্ণব ধর্মের, সৌর ধর্মের নাকি স্মার্ত ধর্মের? 14 দাগের প্রশ্নের উত্তর আমাদের হবে শৈব ধর্মের, ক, শৈব ধর্মের তিনি উপাসনা করতেন। সংস্কৃতের শিবকথার মানে কি? সত্য, মঙ্গলময়, শিবলিঙ্গ নাকি যজ্ঞ? 15 দাগের উত্তর আমাদের হবে মঙ্গলময়। সংস্কৃতের শিবকথার মানে হলো মঙ্গলময়। তো আমরা এতক্ষণ 15টা প্রশ্ন করলাম, 15টা। এখানে তোমাদের সেরাদের সেরা পছন্দের যে বইটা এখনো পর্যন্ত ইউটিউবে ফেমাস, সেটা হচ্ছে ইতিহাস। এটা পাবলিশ করেছে কে? WBBSE নোট টিম। এই বইয়ের বিশেষত্ব হচ্ছে যে এই বইয়ে উচ্চ মাধ্যমিক বোর্ডের যা সিলেবাস, সেই সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে নতুন সিলেবাসটা আলোচনা করা হয়েছে। এবং যেহেতু এটা সম্পূর্ণ MCQ বেশ কোয়েশ্চেন তোমাদের হবে, পরীক্ষাটা MCQ দিতে হবে তোমাদের, এখানে সমস্ত প্রশ্নগুলোই MCQ দেয়া আছে। এবং যাতে করে তোমরা খুব সহজে রিভিশন করতে পারো, এই কারণে শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নোট করা রয়েছে অধ্যায়ের শেষে। আশা করা যায় যে এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের আসবে না, ঠিক আছে? আমাদের 15টা কোয়েশ্চেন হলো, এখনও আমাদের 35টা প্রশ্ন কিন্তু আলোচনা করতে হবে। তো আমি 1 মিনিট সময় নিয়ে তোমাদের এই বইটা সম্পর্কে বলি যে এই বইটা ডাউনলোড কি করে করবে তোমরা। ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ইতিহাস 3rd সেমিস্টারের বই বলে, সেটা তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে বইয়ের লিঙ্ক আমরা খুলতে পারছি না, তখন কমেন্টে আমি তোমাদের পিন আপ করে দেবো এই লিঙ্কটা, ঠিক আছে? এর আগের বছরে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল, এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। এই বইটাতে এতগুলো প্রশ্ন দেওয়া আছে যে তোমরা যদি একটা অধ্যায় থেকে মোটামুটি 100 থেকে 150টা প্রশ্ন দেওয়া আছে, খুব কম প্রশ্ন, 100 থেকে 150টা। 100 থেকে 150টার বাইরে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত পরীক্ষায় পড়েনি। তা আমরা এটা বলতে পারি যে এখান থেকে 100% কমন আসছে। ওকে, তো তোমরা এটাকে ল্যাপটপ বা মোবাইলে তোমরা পড়তে পারো এটাকে, অথবা তোমরা যদি মনে করো তাহলে এটার প্রিন্ট আউটও পাশের দোকান থেকে তোমাদের বের করে নিতে পারো, কম্পিউটারের দোকান থেকে। ওকে, আর এর একটা সবচেয়ে বেশি বিশেষত্ব হলো যে এই বইটা যখন তুমি ডাউনলোড করবে, বইটার শেষের দিকে মক টেস্ট নামে একটা ট্যাব দেখতে পাবে, মক টেস্ট লেখা দেখতে পাবে লাস্টের দিকে। সেই পেজের মক টেস্টে যখন তুমি ক্লিক করবা, তখন সরাসরি তোমাকে নতুন একটা পেজে নিয়ে আসবে ওয়েবসাইটের। সেখানে অধ্যায় ভিত্তিক
সমস্ত মক টেস্টগুলো দেওয়া আছে অধ্যায় অনুযায়ী। কয়টা করে প্রশ্ন রয়েছে? 40 থেকে 50টা প্রশ্ন রয়েছে। তুমি যখন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা তখন নিচে সাবমিট নামে একটা বাটন থাকবে, সাবমিটে ক্লিক করলে পারেই তোমার নাম্বার, তুমি কত স্কোর করেছো, তোমার র্যাঙ্ক কত হয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছো, সব কিছু শো করবে। তো এই বইয়ের সব থেকে বিশেষত্ব যে দিক হলো যে এটার মক টেস্ট রয়েছে, আর মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষাতে ভালো মার্ক তুমি পাবে না। 16 নম্বর প্রশ্ন, পুরপত্তি বা ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলা হয়েছে কোথায়? বেদে, উপনিষদে, পুরাণে নাকি শ্রী ভগবদ গীতায়? এটাও ভগবদ গীতা, মানে টিম এত মিস্টেক হচ্ছে কেন বানানগুলো, এটা ভগবদ গীতা, হ্যাঁ গীতায়। 16 দাগের প্রশ্নের উত্তর আমাদের হবে ভগবদ গীতায়। পুরপত্তি বা ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ, কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে, এটা বলা হয়েছে ভগবদ গীতায়। সর্বাধিক খ্যাতিমান নাইনার সাধক হলেন তিরুমূলর, উপামতি, শ্রীবাসব নাকি পেরি আডবর? 17 দাগের উত্তর আমাদের হবে তিরুমূলার, কয়ের যেটা আমাদের অপশন রয়েছে সেটা হবে। 18 হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে খোদিত পুরুষ দেবতা কোন পশু দ্বারা বেষ্টিত ছিলেন? হাতি, বাঘ, সিংহ নাকি মহেশ? তো আমাদের 18-র উত্তর যেটা হবে সেটা হচ্ছে বাঘ। হরপ্পা সভ্যতায় যে শিলমোহর ছিল সেখানে পুরুষ দেবতার পাশাপাশি বাঘের চিহ্ন ছিল। 19 নম্বর প্রশ্ন এবার আমরা দেখব, দক্ষিণ ভারতের কোন দেবতার কোন উপাসনাকারীদের মাধ্যমে ভক্তিবাদের বিকাশ ঘটে? দুর্গা ও বিষ্ণু, বিষ্ণু ও স্কন্দ, এটা বিষ্ণু হবে, হ্যাঁ, শিব ও বিষ্ণু নাকি শিব ও দুর্গা? 19 নম্বরের উত্তর আমাদের হবে শিব এবং বিষ্ণু। শিব এবং বিষ্ণুর দেবতার উপাসনাকারীদের মাধ্যমে ভক্তির বিকাশ ঘটে, শেষে আবার ভক্তি আন্দোলন শুরু হয়েছিল। 20 দাগের শিব জ্ঞান সিম্বিয়ার, এটা একটা গ্রন্থ, এই গ্রন্থটা কে লিখেছিলেন? অরুনন্দী, মুকগুদের, উপামতি নাকি শ্রী বাসব? এটার উত্তর হবে অরুনন্দী, ক। ঋগ্বেদে কোন দেবতার কথা উল্লেখিত আছে? কৃত্য, দুর্গা, রুদ্র নাকি গণেশ? এটার উত্তর আমাদের হবে রুদ্র, রুদ্রের কথা উল্লেখ করা রয়েছে। 22 নম্বর, ক্রিয়া কর্ম দৈতিনী, এটা একটা বইয়ের নাম, গ্রন্থের নাম, এই গ্রন্থটি কে লিখেছেন? শ্রী বাসব, অল্পর, সম্বন্দর নাকি অঘোর শিবাচার্য? 22-এর উত্তর আমাদের হবে অঘোর শিবাচার্য, তিনি এই বইটা লিখেছিলেন। এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বইগুলোর নাম মনে রাখবে, না হলে নোট করো বসে। 23 নবম শতকে আবির্ভূত কাশ্মীর শৈববাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর কে হবে? শ্রী বাসব, চমু বাসব, উপামতি নাকি বস্তুগুপ্ত? 23 দাগের আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে বসুগুপ্ত, ঘয়ের অপশন। শিবায়নের শ্রেষ্ঠ কবি হলেন রতিদেব, রামরাজা, রামকৃষ্ণ রায় নাকি রামেশ্বর ভট্টাচার্য? এটার উত্তর হবে রামেশ্বর ভট্টাচার্য, গ। 25-এর ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈষ্ণব ধর্মের ভিত্তি হল? বৈষ্ণব ধর্মের ভিত্তি ভগবত পুরাণ, ভগবত গীতা, মৎস্য পুরাণ নাকি উপনিষদ? এটা হবে ভগবত পুরাণ। বীর শৈব সম্প্রদায় হলো কন্টিক থেকে উদ্ভূত ঐতিহ্য, বিষ্ণুর ভক্ত সাধকগণ নাকি পূর্ণজন্মে বিশ্বাসী সাধকগণ, অন্ত্যেষ্টি ক্রিয়ায় বিশ্বাসী সাধকগণ? এদের মধ্যে কোনটা হবে বীর শৈব সম্প্রদায়? এটা হবে আমাদের কদাগের অপশন, সেটা হচ্ছে কর্ণাটক থেকে উদ্ধৃত ঐতিহ্য, এটা কর্ণাটক থেকে এসেছে, এটা কন্টিক লেখা আছে, এটাকে কর্ণাটক করে নেবে, ওকে। আমার যেটা মনে হচ্ছে যে টিম যে এটা পিপিটিটা তৈরি করেছে, তো এখানে হয়তো এরকম হতে পারে যে এটা ওরা হয়তো ইংরেজিতে তৈরি করেছিল প্রথমত, তারপরে এটাকে বাংলাতে কনভার্ট করতে গিয়ে এরকম হয়েছে, অথবা যে এই ফন্টগুলো অন্য ছিল, এটাকে ফন্ট যখন কনভার্ট করে তখন হয়তো এই মিস্টেকগুলো হয়েছে। তো অসুবিধা নেই, যে মিস্টেকগুলো হবে সেটা আমি এখানে তোমাদের বলে দেবো, কিন্তু যে বইয়ের মধ্যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু মিস্টেকের বাইরে, সেগুলো কিন্তু মিস্টেক ওরকম নাই।
27 শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে সেটা কি? ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, শিবায়ন নাকি চণ্ডী মঙ্গল? এটা কোনটা হবে? শিবের কথা বলা হয়েছে না, তো এখানে দেখো শিবায়ন কথাটা আছে, গ, এটা হবে আমাদের উত্তর। 28 নম্বর, ভারতে একেশ্বরবাদী ভক্তি ধর্ম বলতে কোন ধর্মের নাম স্মরণ করা হয়েছে বা হয়? স্মার্ত, ব্রাহ্মণ, জৈন নাকি ভাগবত? ভারত একেশ্বরবাদী ভক্তি মানে এক ঈশ্বরের উপরে ভক্তি করা হবে, বিশ্বাস করা হবে, এটা হবে ভাগবত। ভাগবত। উদয়গিরি নির্মিত হয়েছিল মৌর্য, জুবিষ্ণু মন্দিরের যুগে, শুঙ্গ যুগে, এটা গুপ্ত হবে, গুপ্ত যুগে নাকি কুষাণ যুগে? 29 নম্বর প্রশ্ন আমাদের, এটা হবে গুপ্ত যুগে, গোয়ের অপশন। অষ্টম নবম শতক নাগাদ কোন হিন্দু সন্ধারক বৈদিক দর্শনের সহজ ও সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন? 30 দাগের প্রশ্ন আমাদের। রামানুজ, শঙ্করাচার্য, মাধবাচার্য নাকি যামুনাচার্য? এটা সঠিক উত্তর আমাদের হবে শঙ্করাচার্য। তিনি অষ্টম নবম শতক নাগাদ হিন্দু সংস্কারক হিসেবে বৈদিক দর্শনের কাজ করেছিলেন শঙ্করাচার্য। এটা সন্ধারক লেখা রয়েছে, এটা সংস্কারক লিখে নেবে। পিতাই কৃষ্ণের বাণীর মূল বিষয়, এটা মিস্টেক করেছে আবার, এটা পিতাই হবে না, এটা গীতাই হবে, গ। গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় কি? ধর্মযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি? 31 দাগের সঠিক উত্তর আমাদের হবে কর্মযোগ, যে কর্ম করে যাও। ষষ্ঠ শতকে আবির্ভূত আল বাররা কোন দেবতার উপাসক ছিলেন? বিষ্ণু, শিব, ইন্দ্র নাকি ব্রহ্মা? এটার উত্তর হবে বিষ্ণু, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা মানে যিনি শুরুতে ছিলেন ভক্তি আন্দোলনের, কয়েকজন শুরুতে ছিলেন, তার মধ্যে এখানে কে? শঙ্করাচার্য, শ্রী চৈতন্য নাকি দাদুদয়া নাকি তুলসীদাস? কোনটা হবে? এটার উত্তর হবে শঙ্করাচার্য, তিনি ভক্তি আন্দোলনের সাথে আদি কাল থেকে যুক্ত ছিলেন। 34 নম্বর, গীতায় বর্ণিত কর্ম কথার অর্থ কি? ফলের আশা, ভক্তি, নিষ্কাম কাজের ইচ্ছা নাকি মানুষে মানুষে প্রেম? এটার ইচ্ছা হবে নিষ্কাম কাজের ইচ্ছা, অর্থাৎ যে কাজটা করতে ইচ্ছে করছে না সেই কাজটাকে ইচ্ছে পোষণ করা। 35, প্রথম কাদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব ঘটেছিল? চোল, চের, পাণ্ডব নাকি মল্লব? এটার উত্তর হবে পল্লব। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? রামানুজ, বল্লভাচার্য, শঙ্করাচার্য নাকি দাদু দয়াল? 36-এর উত্তর হবে আমাদের কি? অদ্বৈতবাদ মানে ঈশ্বর একজনই, এই মতবাদের ওপরে টিকে ছিলেন কে? এটার উত্তর হবে শঙ্করাচার্য। তো শঙ্করাচার্য গুরুত্বপূর্ণ আমাদের। 37 দাগের প্রশ্ন যেটা আমাদের রয়েছে, রামানুজ কোন সম্প্রদায়ের আচার্য ছিলেন? নাইনার, গৌড়ীয় বৈষ্ণব, শ্রী বৈষ্ণব নাকি পরম ব্রহ্ম? এটা হবে শ্রী বৈষ্ণব। মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য নাকি নাথমুনি? 38 দাগের উত্তর হবে আমাদের রামানুজ। কোন ভক্তিগুরু পূর্ণপ্রজ্ঞা বা আনন্দ তীর্থ নামে পরিচিত ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামানুজ, মাধবাচার্য, নেমবার্ক নাকি শ্রীপাদ রাজা? এটা হবে মাধবাচার্য, খ দাগের অপশন। রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন? গৌড়ীয় বৈষ্ণব, রামাদ বৈষ্ণব, শ্রীনিবাস নাকি দশকুট? কোন সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন? রামানন্দ যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন সেটা হবে রামাদ বৈষ্ণব। রামাদ বৈষ্ণব, এটা খ নম্বর অপশনে রয়েছে আমাদের। কে বলেছেন ঈশ্বর ও তার সৃষ্ট জগৎ এক এবং অভিন্ন? শঙ্করাচার্য, রামানুজ, মীরাবাই নাকি শ্রী চৈতন্য? এটা বলেছিলেন শঙ্করাচার্য। ঈশ্বর ও তার সৃষ্ট জগৎ এক এবং অভিন্ন, এটাকে আলাদা করা যায় না। কবির নামের অর্থ কি? জ্ঞানী, বুদ্ধিমান, মহান নাকি নিরক্ষর? 42 দাগের প্রশ্ন হবে, কবির নামের অর্থ হচ্ছে মহান।
গ। 43 নম্বর প্রশ্ন আমাদের, দ্বৈতবাদ দর্শনের প্রবক্তা শঙ্করাচার্য, বল্লভাচার্য, রামানুজ নাকি নিম্বার্ক? এটার উত্তর হবে আমাদের নিম্বার্ক, ঘ। 44 দাগের প্রশ্ন, বিশিষ্টাদ্বৈতবাদ কোন ভক্তিবাদী প্রচারকের দর্শন? শঙ্করাচার্য, যামুনাচার্য, রামানুজ নাকি বল্লভাচার্য? এটার উত্তর হবে রামানুজ, গ। দোহা রচনা কে করেছিলেন? কবির, আকবর, মীরাবাই নাকি রামানন্দ? এটা তো খুব সহজ প্রশ্ন তোমাদের, দোহা এটা কবির রচনা করেছিলেন। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 50টা করাচ্ছি এখান থেকে। 46 দাগের প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থ থেকে নানকের জীবনের বিভিন্ন দিক জানা যায়? নানক, গুরু নানক। আভঙ্গ, জনম সখী, ভাবার্থ দীপিকা নাকি দাসবোধ? 46 দাগের প্রশ্ন, নানকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় জনম সখী। জনম সখী কত নম্বরে রয়েছে? ক্ষয়ে, জনম সখী গ্রন্থ থেকে। কবিরের গানগুলি সংগ্রহ করেছিলেন কে? ক্ষিতিমোহন সেন, লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? 47 নম্বরের উত্তর আমাদের হবে ক্ষিতিমোহন। কবির যে গানগুলো লিখেছিলেন সেগুলো ক্ষিতিমোহন সেন সংগ্রহ করেছিলেন। রাম রহিম হরি হজরত এক, ঈশ্বর মসজিদে নেই, এই উক্তিগুলি কার? এগুলো কে বলেছিলেন? রামানন্দ, কবির, মীরাবাই নাকি বাবা ফরিদ? 48 নম্বরের উত্তর হবে কবির। তিনি সবাইকে এক বলে মনে করেছিলেন। 49 নম্বর, পঞ্চবাণী গ্রন্থে কোন সাধকের বাণী রয়েছে? গুরু অর্জুন দেব, শ্রীমন্ত শঙ্করদেব, কবির নাকি তুকারাম? 49-এর উত্তর হবে কবির, গ। 50, কে আদি গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু হরগোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং? গ্রন্থ সাহেব এটা সংকলন করেছিলেন অর্জুন দেব। খ দাগের যেটা অপশন আমাদের রয়েছে গুরু অর্জুন দেব, এটা। তো আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করলাম। আরো যদি প্রশ্ন তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, আমাদের এখানে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এগুলোতে তোমরা ফলো করতে পারো। এখানে আমরা আপডেটগুলো দিয়ে থাকি, বিভিন্ন পরীক্ষা কখন হবে তোমাদের, কখন অ্যাডমিট দেবে, এই সব বিষয়গুলো। আর এখানে বেশ কিছু নোটিফিকেশনগুলো দেওয়া হয়। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আমরা ফ্রিতে কিছু পিডিএফ নোটগুলো দিয়ে থাকি। আর যে বইটা সম্পর্কে তোমাদের বললাম যে এই বইটার বাইরে থেকে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আমরা পরীক্ষায় পাইনি, অর্থাৎ এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন এসছে এবং এটা আমাদের সম্পূর্ণ এইচএস বোর্ডের অনুসরণে তৈরি করা হয়েছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা নিতে পারো। আর এখানকার সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এখানে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, অর্থাৎ ভারতবর্ষের যে রাজ্য গঠন হয়েছিল এবং আঞ্চলিক যেসব রাজধানীগুলো ছিল প্রাচীন ভারতে সেগুলো নিয়ে আলোচনা। এই অধ্যায়টা থেকে অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে 7টা প্রশ্ন তোমাদের আসবে। প্রথম প্রশ্ন, এই সিরিজে বা এই ভিডিওতে আমরা প্রায় 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, 50+। দিওয়ানি আসর এটা একটা গ্রন্থের নাম। এই গ্রন্থটার রচয়িতাকে কে রচনা করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ, মামুদ গাওয়ান, মালিক অম্বর নাকি ইউসুফ আদিল শাহ? এর উত্তর হবে মামুদ গাওয়ান। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঔরঙ্গজেব, শাহজাহান, মোহাম্মদ কুলি কুতুব শাহ নাকি মালিক আহমদ নিজাম শাহ? হায়দ্রাবাদ এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। 3 নম্বর প্রশ্ন, বাহমানি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে কোন রাজ্য? বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর নাকি বেলার? তো 3 নম্বরে আমাদের উত্তর হবে আহমদনগর, গ। 4 নম্বর প্রশ্ন, আহমদনগরের কোন শাসক বেরার দখল করে এবং কবে দখল করেছিলেন? মালিক আহমদ নিজাম শাহ 1565, মুর্তজা নিজাম শাহ 1574, চাঁদ বিবি 1595
নাকি ঘ বুরহান নিজাম শাহ 1580? তো আহমদনগরের শাসক বেরার দখল করেছিলেন, তো তিনি কে ছিলেন এবং কবে দখল করেছিলেন? মুর্তুজা নিজাম। কত নম্বরে রয়েছে? খ মুর্তুজা নিজাম, তিনি এটা দখল করেছিলেন কবে? 1574 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, গোলকোন্ডা দখল করে মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন কে এবং কবে? শাহজাহান 1636, ঔরঙ্গজেব 1687, মোহাম্মদ আদিল শাহ 1686, মালিক আম্বর 1600 খ্রিস্টাব্দে। তো গোলকোন্ডা এটা দখল করেছিলেন একজন মুঘল শাসক এবং তিনি সেটাকে গোলকোন্ডাকে দখল করে মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। তো এর উত্তর হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ক্ষয়ের অপশন, ঔরঙ্গজেব 1687 খ্রিস্টাব্দে তিনি গোলকোন্ডা দখল করে মুঘল সাম্রাজ্যের মধ্যে নিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন। তো আমরা এখানে দেখলাম যে গোলকোন্ডাকে দখল করেছিলেন ঔরঙ্গজেব, আর আহমদনগরকে কে করেছিলেন? আহমদনগরকে ঔরঙ্গজেব, শাহজাহান, মুরাদ নাকি আকবর? এটাকে শাহজাহান, আহমদনগরকে শাহজাহান অন্তর্ভুক্ত করেছিলেন। কবে অন্তর্ভুক্ত করেছিলেন? 1636, এখানে সালটা দেওয়া নেই, 1636 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, বাহমানি সুলতানরা কোন দেশের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তুর্কি, মুঘল, পারস্য নাকি আরব? এর উত্তর হবে পারস্য, গ। গোলগম্বুজ কার শাসনকালে নির্মিত হয়েছিল? ইউসুফ আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ, কুলি কুতুব উল মুলক, তাজউদ্দিন ফিরোজ শাহ? গোলগম্বুজ এটা যখন তৈরি করা হয় তখন শাসনের ক্ষমতায় বসেছিলেন মোহাম্মদ আদিল শাহ, খ দাগের। ঔরঙ্গজেব বিজাপুর রাজ্য মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন কবে? বিজাপুর রাজ্য দখল করে মুঘল সাম্রাজ্যের মধ্যে নিয়েছিলেন ঔরঙ্গজেব কবে? 1636, 1686, 1595 নাকি 1687 খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 1686 খ্রিস্টাব্দে, খ দাগেরটা। 10 দাগের, শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমণ করা হয়েছিল কবে? 1574, 1595, 1600 নাকি 1636? এটা হবে 1595 খ্রিস্টাব্দে, খ। দাক্ষিণাত্যে প্রতিপত্তিশালী 3টি রাজ্য কি কি? এটা দক্ষিণ দিকের বলা হয়েছে। আহমদনগর, গোলকোন্ডা, বিজাপুর, বিজয়নগর, দৌলতাবাদ, বেরার, গুলবর্গা, বিদর, আহমেদনগর, হায়দ্রাবাদ, বিজাপুর, গোলকোন্ডা। তো এটা যদি একটু ম্যাপ সম্পর্কে তোমাদের কনসেপ্ট থাকে, যেটা ক্লাস 10 তোমরা পড়েছিলে, তাহলে এই উত্তরটা খুব সহজেই করে নিতে পারবে। 10 উত্তর হবে আহমেদনগর, গোলকোন্ডা এবং বিজাপুর, এই ক দাগেরটা। 12, বিজাপুরে আদিল শাহী শাসনের সূচনা কে করেছিলেন? মোহাম্মদ আদিল শাহ, ইউসুফ সুফি আদিল শাহ, মালিক অম্বর নাকি কুলি কুতুবুল মুলক? 12 দাগের হবে ইউসুফ আদিল শাহ, খ দাগের। 13, বাহমানি আমলে কাদিরিয়া সম্প্রদায়ের কেন্দ্র কোথায় ছিল? গুলবর্গা, বিদর, দৌলতাবাদ নাকি হায়দ্রাবাদ? তো বাহমানি আমলে কাদিরাই সম্প্রদায়ের কেন্দ্র ছিল বিদরে, খ দাগের। আহমদনগরে নিজাম শাহী শাসনের প্রতিষ্ঠা কে ছিলেন? নিজাম শাহী শাসন, মালিক আম্বর, চাঁদ বিবি, মালিক আহমদ নিজাম শাহ নাকি বুরহান নিজাম শাহ? এটা হবে আহমদ নিজাম শাহ, মালিক আহমদ নিজাম শাহ, গ দাগের। 15, আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে কৃতিত্বের পরিচয় কে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী কোথাকার? আহমদনগরের। মালিক আহমদ নিজাম শাহ, মালিক আম্বর, মুর্তুজা নিজাম শাহ নাকি চাঁদ বিবি? এটার উত্তর হবে মালিক আম্বর। তিনি আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে কৃতিত্ব দিয়েছিলেন। তো আমরা এখন 15টা প্রশ্ন আলোচনা করলাম, এখনো আমাদের 35টা প্লাস প্রশ্ন বাকি রয়েছে। ঠিক আছে, এখানে যে বইটা ছবি দেওয়া রয়েছে, এখানে এই বইটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার পরে শেষের দিকে একটা মক টেস্ট নামে পেজ থাকবে, মক টেস্টে ক্লিক করলে পরেই এই অধ্যায়ের সমস্ত অধ্যায়ের মক টেস্ট তোমার সামনে খুলে যাবে। 40 থেকে 50টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা মক টেস্টে,
সেই মক টেস্ট দেওয়া কমপ্লিট করার পরে, অর্থাৎ নিচে সাবমিট নামে বাটন থাকবে, সাবমিটে ক্লিক করলে পারে সেখানে তোমার র্যাঙ্ক, স্কোর, এগুলো সব কিছু শো করবে এবং কোনগুলো প্রশ্ন ঠিক হয়েছে কোনগুলো ভুল সেগুলো দেখতে পাবে। এই মক টেস্ট সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে, সম্পূর্ণ ফ্রি। এর বিগত বছরে যে এই বইটা আমরা পাবলিশ করেছিলাম, এর বাইরে থেকে কোনো প্রশ্ন বোর্ডে আসেনি। আশা করা যায় এবারও 100% কমন আসবে। এখানে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে যে সিলেবাস রয়েছে সিলেবাসটা কমপ্লিট করা হয়েছে, নতুন সিলেবাস। 16 নম্বর প্রশ্ন, প্রথম বুরহান নিজাম শাহ সিংহাসনে আরোহণ করেন কার পরে? অর্থাৎ আগে কে ছিলেন? মুর্তুজা নিজাম শাহ, মালিক আহমদ নিজাম শাহ, চাঁদ বিবি নাকি মালিক আম্বর? এটা হবে মালিক আহমদ নিজাম। মালিক আহমদ নিজাম যখন মৃত্যুবরণ করেন তারপরেই নিজাম শাহ সিংহাসনে বসেছিলেন। 17, বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা কে ছিলেন? মালিক আম্বর, চাঁদ বিবি, মুর্তুজা নিজাম শাহ নাকি মোহাম্মদ কুলি কুতুব শাহ? বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন, এখানে দেখো অভিভাবিকা প্রশ্নে বলে দিয়েছে। হ্যাঁ, তো অভিভাবক তো এগুলো সবই তো অভিভাবক। তো 17 দাগের কি হবে? চাঁদ বিবি, অভিভাবিকা। বিবি নামটা শুনে বুঝতে পারছো এটা মেয়ে। আহমদনগর মুঘল করদ রাজ্যে পরিণত হয়। 18 দাগের প্রশ্নটা দেখো, করদ রাজ্যে পরিণত হয় কবে? 1574, 1595, 1600 নাকি 1636? তো এটা হবে 1600 খ্রিস্টাব্দে আহমেদনগর মুঘলদের রাজ্যে পরিণত হয়। 19 নম্বর প্রশ্ন, গোলকোন্ডায় স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ, কুলি কুতুবুল মুলক, ইউসুফ আদিল শাহ নাকি মালিক আম্বর? 19 দাগের কুলি কুতুবুল মুলক, এই খ দাগের অপশনটা হবে ঠিক। চারমিনার কে তৈরি করেছিলেন? নির্মাতা কে ছিলেন? ঔরঙ্গজেব, শাহজাহান, মালিক আহমদ নিজাম শাহ নাকি মোহাম্মদ কুলি কুতুব শাহ? এই চারজনের মধ্যে চারমিনার কোথায় রয়েছে? হায়দ্রাবাদে, বিখ্যাত চারমিনার। এটাকে তৈরি করেছিলেন কুলি কুতুব শাহ, এটা তৈরি করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ, খ দাগের। বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সাংস্কৃতিক কেন্দ্র কে প্রশংসা করেন? এখানে প্রশ্ন এইভাবেও দিতে পারে, সাংস্কৃতিক কেন্দ্র কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয়? তো এখানে হবে বিদর। বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসিত কে করেছিলেন? মাহমুদ গাওয়ান, নিকিতিন, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি প্রথম মোহাম্মদ শাহ? 21 দাগের আমাদের উত্তর হবে নিকিতিন। নিকিতিন কি বলেছিলেন? যে বিদর হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র। বিদরের প্রথম শাহ উপাধি গ্রহণকারী কে ছিলেন? প্রথম কে শাহ গ্রহণ করেছিল উপাধি? প্রথম আলী বারিদ শাহ, মাহমুদ গাওয়ান, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি ইউসুফ আদিল শাহ? 22 নম্বর প্রশ্ন, প্রথম আলী বারিদ শাহ, এটা হবে আমাদের সঠিক উত্তর। বাহামানি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিল? তরফদার, সুলতান, ওয়াজির নাকি কোতোয়াল? বাহামানি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে, মানে এদেরকে নিয়েই শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তো 23 দাগের হবে সুলতান। সুলতান থাকতো কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ সুলতানি এই শাসন ব্যবস্থা পরিচালনা করত। 24 দাগের বাহামানি রাজ্যে কয়টি প্রদেশে বিভক্ত ছিল? 3টি, 4টি, 5টি নাকি 6টি? 24 দাগের প্রশ্ন আমাদের, বাহামানি রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? এর সঠিক উত্তর হবে 4টি। 25 দাগে টোডরমল পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করত? টোডরমল একজন ব্যক্তির নাম যিনি ট্যাক্স কালেক্টর ছিলেন। কার? আকবরের। তো তিনি টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করা হয়? মালিক আম্বর, মালিক গাওয়ান, ইউসুফ আদিল শাহ নাকি তাজউদ্দিন ফিরোজ শাহ? 25 দাগের প্রশ্নের উত্তর আমাদের হবে গাওয়ান, মাহমুদ গাওয়ান, খ দাগের। 26 দাগের বাহমানি প্রদেশগুলিতে কে নিযুক্ত থাকতেন? সুলতান থাকতেন, তরফদার, ওয়াজির নাকি কোতোয়াল? যেগুলো প্রদেশ থাকতো, বাহমানি একটা বড় শাসন ব্যবস্থা, যেমন আমরা যদি মনে করি যে আমাদের ইন্ডিয়া একটা দেশ, এর বিভিন্ন প্রদেশ রয়েছে। কতগুলি প্রদেশ? প্রায় 28টা রাজ্য, তো এগুলো এক একটা প্রদেশ। তো বাহমানি এটা হচ্ছে একটা সাম্রাজ্য, এর বিভিন্ন প্রদেশ ছিল, আমরা যেমন রাজ্য এখন বলছি। তো এর যে প্রদেশগুলোতে থাকতো তাদেরকে কি নিয়োগ করা হতো? এটা হবে তরফদার, মানে তরফদার বলা হতো। আমাদের যেমন মুখ্যমন্ত্রী নিয়োগ হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে কি প্রাইম মিনিস্টার, আর রাজ্যগুলোর ক্ষেত্রে কি হয়? সিএম, চিফ মিনিস্টার।
তেমনি এখানে বাহামানি সাম্রাজ্যের যে কেন্দ্রবিন্দু ছিল সেখানে ছিল সুলতান, আর এর যে প্রদেশগুলো ছিল প্রদেশগুলোতে যাদের দায়িত্ব দেওয়া হতো তাদের বলা হতো তরফদার। বাহামানি রাজ্য কত বছর স্থায়ী ছিল? 150, 175, 200 নাকি 125? এটা প্রায় 175 বছর। হ্যাঁ, 175 বছর স্থায়ী ছিল প্রায়। গুলবর্গার জামা মসজিদ নির্মাণ কে করেছিলেন? মোহাম্মদ আদিল শাহ, মোহাম্মদ প্রথম মোহাম্মদ শাহ, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি মাহমুদ গাওয়ান? 28 দাগের প্রশ্ন আমাদের। এটা হবে প্রথম মোহাম্মদ আদিল শাহ, খ দাগের অপশন। তরফদারদের বদলির ব্যবস্থা কে করেছিলেন? মালিক অম্বর, মাহমুদ গাওয়ান, ইউসুফ আদিল শাহ নাকি কুলি কুতুবুল মুলক? এটার উত্তর হবে মাহমুদ গাওয়ান, খ। বাহমানি রাজ্যের বাহিনীর প্রধানকে, বাহিনী বলতে সেনাবাহিনীর যেমন আমাদের প্রধান হয় তো তেমনি বাহমানি রাজ্যের বাহিনীর প্রধান কে ছিল? তরফদার, সুলতান, কোতোয়াল নাকি ওয়াজির? তো আমরা ইতিমধ্যে কিন্তু দুটো পেয়ে গেছি, তাই না? বাহমানি রাজ্যের বাহিনীর প্রধান কে? সুলতান। সুলতানের হাতে কেন্দ্রীয় বাহিনী ছিল। 31, সৈন্য বিভাগের অধিনায়কের পদবি কি ছিল? খাস ই খেল, ওয়াজির ই কুল, আমির ই জুমলা, সদর ই জাহান? কোনটা হবে? এখানে হবে খেল, খাস ই খেল, ক দাগের। আর আমির ই জুমলা এটা ছিল অর্থ ব্যবস্থার। বাহমানি শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক কি ছিল? তরফ, গ্রাম, প্রদেশ, দুর্গ? শাসন সর্বনিম্ন একক আমাদের যেমন গ্রাম, গ্রাম, গ্রামে থেকে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের সর্বনিম্ন শাসন ব্যবস্থার একক। তেমনি এখানে শাসন ব্যবস্থার একক কি ছিল তখন? তো এখানেও ছিল গ্রাম। বিচার বিভাগের উৎকোচ গ্রহণকারীদের কঠোর শাস্তির বিধান কে করেন? অর্থাৎ যারা বিচার বিভাগে বসে থাকবে, অর্থাৎ বিচারক, বিচারকরা যদি ঘুষ খায় তো তাদের শাস্তির ব্যবস্থা কে করেছিলেন? মালিক অম্বর, মাহমুদ গাওয়ান, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি মোহাম্মদ প্রথম মোহাম্মদ শাহ? এটা হবে মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ান বিশাল কাজ করেছিল, অনেকগুলো কাজ তিনি করেছেন, এই নামটা ভালোভাবে মনে রাখবে। যারা বিচার ব্যবস্থায় উৎকোচ গ্রহণ করবে, ঘুষ খাবে, তাদের শাস্তির বিধান করেছিলেন। 34 দাগের, বাহমানি রাজ্যের দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য কে ছিলেন? বাহমানি সাম্রাজ্যের দিল্লি সুলতানির নায়েব সুলতানের সমতুল্য ছিলেন মালিক আহমদ নিজাম শাহ, মাহমুদ গাওয়ান, ওয়াজির ই কুল, ভকিল উস সুলতান? ভকিল উস সুলতান। এটার উত্তর হবে ভকিল উস সুলতান। ভকিল উস সুলতান কোন পদের সমতুল্য ছিলেন? তো একটু আগে তো আমরা বললাম যে দিল্লির সুলতানি নায়েব সুলতান। ওয়াজির ই কুল পদটির দায়িত্ব কি ছিল? ওয়াজির ই কুল অর্থ বিভাগের প্রধান, প্রধানমন্ত্রী, সৈন্য বিভাগের প্রধান নাকি বিচার বিভাগের প্রধান? তো আমরা তো সৈন্যবাহিনীর বিভাগের প্রধানের কথা একটু আগে পড়লাম। কি পড়লাম? খাসি খেল, এটা হচ্ছে সৈন্যবাহিনীর ক্ষেত্রে। আর এখানকার যে ওয়াজির ই কুল এটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ। 37, বাহমানি রাজ্যের আমির জুমলা পদটি কোন বিভাগের সাথে যুক্ত ছিল? এটা তো বললাম একটু আগে যে অর্থ বিভাগের সাথে এটা যুক্ত ছিল। ওয়াজির পদে কে ছিলেন? ওয়াজির পদে কে ছিলেন? প্রধানমন্ত্রী, অর্থ বিভাগের ডেপুটি প্রধান, বিচার বিভাগের প্রধান নাকি সৈন্য বিভাগের প্রধান? তো প্রধানমন্ত্রী তো আমরা পড়লাম, এটা হবে না। অর্থ বিভাগের ডেপুটি এটা হবে, ইয়েস, এটা অর্থ বিভাগের ডেপুটি প্রধান। অর্থ বিভাগের যিনি প্রধান ছিলেন তিনাকে আমরা বললাম কি, কই, আমির জুমলা। আমির জুমলা হলেন অর্থ বিভাগের প্রধান। আর অর্থ বিভাগের যিনি ডেপুটি প্রধান ছিলেন, মানে প্রধানের পরে যার স্থান, তিনাকে বলা হতো ওয়াজির। বৈদেশিক ও রাজদরবারের কাজ দেখাশোনা করতেন কে? মানে যেটাকে আমরা এখন বিদেশ মন্ত্রী বলি, তখন এই বিদেশের ব্যাপারগুলো এবং রাজদরবারের কাজগুলো কে দেখাশোনা করতেন? সদর ই জাহান, ওয়াজির আশরাফ, খাসি খেল, আমির জুমলা? এগুলো এক একটা বিভাগের নাম।
তো এটা হবে ওয়াজির আশরাফ। 40 বিচার ও ধর্মীয় বিষয়ের প্রধান কে ছিলেন? এখন যেমন আমরা বিচারপতি বলি এবং ধর্মীয় ক্ষেত্রে পণ্ডিত বা ইমাম বলি, মাওলানা বা ফাদার বলি খ্রিস্টানদের ক্ষেত্রে, তো বিচার বিভাগের এবং ধর্মীয় বিষয়ের প্রধান একজনই ছিলেন। তেনাকে কি বলা হতো? ওয়াজিরি কুল, সদরি জাহান, আমিরি জুমলা নাকি কোতোয়াল? 40 দাগের। এতক্ষণ পর্যন্ত ক্লাস করে তোমাদের যেটা মনে হতে পারে সেটা হবে সদরি জাহান, কেন যে ওয়াজির আমির জুমলা এগুলো আমরা পড়েছি। তো সদরি জাহান, খ দাগটা হবে ঠিক উত্তর। কোতোয়াল কোন বিভাগের প্রধান ছিলেন? কোতোয়াল হচ্ছে পুলিশ বিভাগের। ওকে, মনে রাখবা কোতোয়াল হচ্ছে পুলিশ বিভাগের প্রধান। পর্যটক নিকিতিন কোন শাসকের আমলে বিদর ভ্রমণ করেন? বিদর একটা স্থানের নাম। প্রথম মোহাম্মদ শাহ, তৃতীয় মোহাম্মদ শাহ, মামুদ গাওয়ান নাকি তাজউদ্দিন ফিরোজ শাহ? এটা হবে তৃতীয় মোহাম্মদ শাহ, খ দাগের। তার শাসনকালে পর্যটক নিকিতিন বিদর ভ্রমণ করেছিলেন। 43 জায়গিরদাররা কার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন? জায়গিরদার মানে যারা জায়গির নিত, জমিকে বিশেষ টাকার বিনিময়ে নিত, ভাড়া নিত। তরফদার সুলতান, কোতোয়াল নাকি ওয়াজির? তো এটা হবে সুলতানের কাছে। জায়গিরদাররা সরাসরি সুলতানের সাথে যুক্ত থাকতেন। দৌলতাবাদের মানমন্দির নির্মাণে উদ্যোগী কে হয়েছিলেন? মামুদ গাওয়ান, তাজউদ্দিন ফিরোজ শাহ, প্রথম মোহাম্মদ শাহ নাকি ইউসুফ আদিল শাহ? এটা হবে তাজউদ্দিন ফিরোজ শাহ, খ দাগের। বাহামানি রাজ্যের প্রধান বাণিজ্যিক ফসল কি ছিল? গম ও ধান, আখ ও তুলো, তামাক ও মশলা, তিল ও সরিষা? এটা হবে আখ ও তুলো। 46 বাহামানি রাজ্যের প্রধান আয় কোন উৎস থেকে আসতো? বাণিজ্য কর, ভূমি রাজস্ব, যুদ্ধলব্ধ সম্পদ, খনিজ সম্পদ? 46 দাগের প্রশ্ন আমাদের। এটা হবে উত্তর। বাহামানি রাজ্যের মানে প্রধান যে ইনকামের সোর্স সেটা ছিল ভূমি রাজস্ব। ফিরোজ শাহ কোন সুফি সন্তের ভক্ত ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া, গৈসু দারাজ, মঈনুদ্দিন চিশতি নাকি বখতিয়ার কলি? এটা হবে গৈসু দারাজ, খ দাগের। তিনার ভক্ত ছিলেন তিনি। রিয়াজুল ইনশাহ এটা একটা গ্রন্থের নাম, গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থটা কে লিখেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ, মামুদ গাওয়ান, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি মালিক আম্বর? এটা হবে মালিক, সরি রিজওয়ানুল ইনশা না, ইনশা এটা গাওয়ান লিখেছিলেন। গাওয়ান কত নম্বরে আছে? খ। এই গাওয়ান হবে উত্তর। 49 নম্বর প্রশ্ন আমাদের। বিদরে সুবিশাল মাদ্রাসা কে নির্মাণ করেছিলেন? এখানে দেখো নাম দেওয়া রয়েছে। প্রথম মোহাম্মদ শাহ, মামুদ গাওয়ান, তাজউদ্দিন ফিরোজ শাহ নাকি ইউসুফ আদিল শাহ? এর উত্তর হবে গাওয়ান। মামুদ গাওয়ান বিশাল কাজ করেছিল। টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করা হয়? এটা একটু আগে আমরা বললাম। কোনটা হবে চারটার মধ্যে? এই 50 দাগেরটা কমেন্ট করে লিখো আমাদের যে কোনটা হবে। টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক কাকে মনে করা হতো? এর আগে কিন্তু আমি এটা উত্তর দিলাম। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, কমেন্ট করে জানাও। এরপরে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে, এগুলোর সাথে যুক্ত থাকলে তোমরা বিভিন্ন আপডেটগুলো পাবে এবং ফ্রিতে যে পিডিএফগুলো আমরা দিই, ফ্রি পিডিএফগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আর এরপরে কোন বিষয়ের উপরে তোমরা চাও ভিডিও, সেটা আমাদের কমেন্ট করো, আমরা সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আজকের কোনো যদি প্রশ্ন থাকে ক্লাস থেকে, তাহলে সেগুলো তোমরা নিঃসংকোচে বলতে পারো। আবারও বলছি যে এই বইটা যদি ফলো করো তাহলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আশা করেছি আমরা যে এর মধ্যে থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে কোনো প্রশ্ন বাইরে থেকে আসেনি। এবারও সেম একই আমরা উদ্যোগভাবে আপডেট করেছি বইটাকে এবং আশা করা যায় এই বছর এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো তাড়াতাড়ি এটা ডাউনলোড করে নাও। ডাউনলোড যদি করতে অসুবিধা হয় কমেন্ট করো, কমেন্টে আমরা সমস্ত কিছু বলে দেব। ওকে, তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।